আসসালামু আলাইকুম। আমি শেখ মোশাররফ হোসেন, সিনিয়র টিচার, ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, রামপাল, বাগেরহাট। আমি আজ তোমাদের সামনে ইংলিশের খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলাপ করব, যেটা না হলে ইংলিশ লেখা কখনো সম্ভব নয়। আমি অল্প সময়ের ভিতর যাতে তোমরা ইংলিশ লিখতে পারো অথবা বলতে পারো, আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। টপিকটা হবে ফ্রি হ্যান্ড রাইটিং। এবার আমি তোমাদের সাথে ডিসকাস করব এই ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে। তোমরা সবসময় মনে রাখবা, ফ্রি হ্যান্ড রাইটিংয়ের সবথেকে গুরুত্বপূর্ণ তিনটে জিনিস। যেমন সাবজেক্ট নির্ণয় করতে গেলে কেস লাগবে, কেস একটা গুরুত্বপূর্ণ জিনিস। দ্বিতীয় লাগবে ভার্বও একটা গুরুত্বপূর্ণ জিনিস। তৃতীয় লাগবে প্রিপজিশন। এই তিনটে জিনিস নিয়ে আলাপ আলোচনা করে আমি শুরু করব। তাহলে প্রথমে আমি একটা কেসে আসি। কেস কেন লাগে দেখো। কেস কেস হচ্ছে সাবজেক্টিভ, অবজেক্টিভ আর পজেসিভ। যেমন আই অবজেক্টিভ কেস কি? মি। পজিটিভ কেস কি? মাই। এইভাবে হি, হিম, হিজ, হার, হার, দে, দেম, ডিয়ার, ইট, ইটস। মাই ডিয়ার স্টুডেন্ট, এখন এই মাই মানে আমার, এই মি মানেও আমার, আই মানেও আমার। মি মানে আমাকে, আই মানে আমাকে, মাই মানেও আমাকে। তার মানে এই লাইন ধরে এই আই মানে আমি, এইটি আই মানেও আমি, মি মানেও আমি, মাই মানেও আমি। এখন কেন এইটি হবে একটু একটু লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবা। আর এইটি মনে রাখবা সবসময়, এই অবজেক্টিভ কেসে সবসময় কে উচ্চারণ হয়। মি মানে আমাকে, তাহাকে, তাহাকে, তাদেরকে, আমাদেরকে, তোমাদেরকে, ইহাকে। আর এইটি সবসময় র উচ্চারণ হয়। আমার, তাহার, র, তাহার, তাদের, আমাদের, সবসময় র, তোমাদের, ইহার। এইটে যেমন এই একটা উদাহরণ আমি অল্প একটু ছোট্ট একটা উদাহরণ দিই। যেমন কেন এইটি লাগবে। যেমন আমাদের যেতে হবে। যেমন সাবজেক্ট দালি, এই যে আমাদের কই আওয়ার, তুমি কি আওয়ার দিবা? নো। এই যেহেতু এইটা সাবজেক্ট, সেহেতু এই সাবজেক্টিভ কেস আসবে, এই উই আসবে। সাবজেক্ট তাহলে উই হবে, নট আওয়ার, উই। তারপরে ভার্বের ফাংশনে যখন আসবো তখন ভার্বের এইরকম একটু ফর্ম বুঝাবো। তারপরে যখন প্রিপজিশন আসবো, তাহলে অবজেক্টটা কি বুঝতে হয়। যদি মনে করো যদি তাহাদের এই কাজটি করতে হবে, তাহাদের ইংরেজি কি? দেয়ার মানে তাহাদের। সাবজেক্ট কি দেয়ার হবে? নো। এই দেয়ারের এই প্রথম কেস দে হবে। তোমাদের যদি হয় ইউ হবে। সাবজেক্ট সবসময় এই সাবজেক্টিভ ফর্ম হবে। এই অবজেক্টিভ কেসের এইটির ব্যবহার কি? এইটি সবসময় প্রিপজিশনের পরে বসে। ফর মি, উইথ হিম, টু মি, মানে প্রিপজিশনের পরে সবসময় এইটির কাজ হচ্ছে, অবজেক্টিভের কাজ হচ্ছে প্রিপজিশনের পরে বসে, তাই আর কিছু করছে না। আর নাউনের পরে বসে। আর পজিটিভ কেস এ একা একা চলে না, এ কখনোই একা একা চলে না। এই পজিটিভ কেসটা একটা নাউনকে নিয়ে চলে। যেমন মাই ব্রাদার, এই যে মায়ের পরে ব্রাদার একটা নাউন,
এই মাইক মানে এই পজিটিভ কেসটা কখনো একা একা চলে না, ওরা একটা নাউনকে নিয়ে করে। যেমন হিজ গার্ডেন, হার গার্ডেন, ডিয়ার স্টুডেন্ট, আওয়ার গার্ডেন, ইউর ফ্রেন্ড, ইটস সামথিং, এইভাবে আর কি সব নাউন। এখন এই কেসের ফাংশন আমার শেষ হয়ে গেল। আমি কেস এবার আমি আলাপ আলোচনা করবো ভার্ব নিয়ে, যেটা মেইনটা। মেইন ভার্ব না হলে কোনো সেন্টেন্স করা যায় না, কিছুই না করলে কোনো সেন্টেন্স করা যায় না, ভার্বই মেইন। দ্বিতীয় পর্যায়ে আছে ভার্ব, যেটা খুবই গুরুত্বপূর্ণ। ভার্বের ফর্ম তিনটে: প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল। ডিয়ার স্টুডেন্টস, কখনো বলবা না V1, V2, V3, এইটা বলবা না। কারণ কি, তোমার কাছে যদি মনে করো প্রশ্ন করে যে ভার্বের ফর্ম কয়টা, তুমি বলবা তিনটে। কি কি? তুমি কি বলবা ভার্ব V1, V2, V3? কখনো না। প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল। এখনকার দেখি V1, V2, V3 একই। নো, সবসময় চেষ্টা করবা মূলটা বলার। প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম, তাই না? এই তিনটের কাজ অবশ্যই আছে। একটা দুইটা তিনটে ভার্ব দিয়ে দিই: গো, ওয়েন্ট, গন, লার্ন। এই ভার্বগুলোর কোনো শেষ নাই, কিন্তু আমি তোমাদের ভার্ব শেখাবো মাত্র 50টা। ওই 50টা ভার্ব দিয়েই এনাফ, আর লাগবে না। ওই 50টা দিয়ে তুমি সারা জীবন ইংলিশে কথা বলতে পারবা, লিখতে পারবা। ওকে, এই আমি তিনটে দিয়ে উদাহরণ দিচ্ছি। এই প্রেজেন্ট ফর্মের কাজ কি? এই প্রেজেন্ট ফর্ম এর 4টে কাজ। প্রেজেন্ট ফর্মের কয়টা কাজ? 4টে কাজ। এই প্রেজেন্ট ফর্মের সাথে S/S যোগ হয়, 1 নম্বর। আর কোনটার সাথে হয় না, এটার সাথে হয় না, এটার সাথে হয় না। তাহলে S/S যোগ হয় সবসময় প্রেজেন্ট ফর্মের সাথে। 2 নম্বর, টুর পরে প্রেজেন্ট ফর্ম বসে। টুর পরে প্রিপোজিশন, টুর পরে প্রেজেন্ট ফর্ম বসে। প্রেজেন্ট ফর্ম ফার্স্ট ফর্মও বসে না, ফার্স্ট পার্টিসিপলও বসে না, সবসময় টুর পরে প্রেজেন্ট ফর্ম বসে। যখন ইংরেজি লিখবা দেখবা যে টুর পরে কখনো মনের ভুলিও ফার্স্ট ফর্ম বইছে কিনা, তাহলে কিন্তু সেন্টেন্স ভুল। 3 নম্বরটা কি? এই প্রেজেন্ট ফর্মের সাথে সবসময় আইএনজি যোগায়। এইটার সাথে হবে না, এইটার সাথে হবে না। ওকে, আরেকটা হচ্ছে 4 নম্বর, মডাল ভার্ব। মডাল 10টা 11টা 9টা 10টা যা হচ্ছে মডাল ভার্ব। যেমন শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, মাস্ট, এইগুলোর পরে সবসময় প্রেজেন্ট ফর্ম হবে। এইগুলোর বলে মডাল ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব। এরপরে সবসময় প্রেজেন্ট ফর্ম হবে। এইটা হবে না, এইটা হবে না। তাহলে প্রেজেন্ট ফর্মের কাজ হচ্ছে 4টে। ওকে, ফার্স্ট ফর্মের কাজ ও একা একা চলে, ও কাকেও নিয়ে চলে না। ওর আগেও কিছু বলবে না, পরেও কিছু বলবে না, ও একা একাই যথেষ্ট, ও স্বয়ং সম্পূর্ণ একা চলে। আর ফার্স্ট পার্টিসিপল এর আগে, পরে না, এর আগে এই ফার্স্ট পার্টিসিপল কিন্তু একা হয় না। এর আগে হ্যাভ, হ্যাজ, হ্যাড, বিন আর বি। আর প্যাসিভ ফর্মে আমি যারা ওটা পরে আলোচনা করবো। এই কয়টা বসবেই, হ্যাভ, হ্যাজ, হ্যাড, বি আর বিন। এরপরে যেমন হ্যাভ গন, হ্যাভ লার্নড, হ্যাভ স্পোকেন, আবার হ্যাড গন বা হ্যাজ গন বা বি স্পোকেন, বিন লার্ন, বিন, এইভাবে হবে। এর কাজ, এই ফার্স্ট পার্সনের কাজ হচ্ছে এই কয়টা। আর ফার্স্টের কাজ হচ্ছে কি একা একা চলে। আর প্রেজেন্ট এই প্রেজেন্টের ফাংশন হচ্ছে এই 4টে। S/S যোগ হবে, টুর পরে প্রেজেন্ট ফর্ম হবে, আইএনজি যোগ শুধু প্রেজেন্ট ফর্মের সাথে হবে, এবং
মডাল অক্সিলারি ভার্বের পরে সবসময় প্রেজেন্ট ফর্ম হবে। ওকে, এবার প্রিপোজিশন। নেক্সট, দিস ইজ দ্য লাস্ট আইটেম, প্রিপোজিশন। প্রিপোজিশন, পিআরই, অফ। অফের উচ্চারণ র অথবা এর হবে। ইন, এ অন্তস্থ হবে। তিন, ফর, ফর মানে জন্য অথবা পক্ষে। চার, টু, টুর তিনটে, দিকে, কাছে, দিকে, কাছে আর তে, তয়কার, তিনটে। পাঁচ, থ্রু, টিএইচ আর ও ইউ জিএইচ, থ্রু মানে মধ্য দিয়া, মধ্য দিয়া অথবা মাধ্যমে। ছয়, ফ্রম, হইতে। আর কিছু বাদ পড়লো কিনা? অবশ্যই বাদ পড়েছে, প্রিপোজিশন তো শেষ নেই, তবু আমি অফ, ই, উইথ, উইথ সাথে অথবা দ্বারা। আট, উইদাউট ছাড়া। এইবারে দিয়ে আলাপ আলোচনা করি। এই হচ্ছে প্রিপোজিশন। এখন এর কাজ কি কি? এর কাজ হচ্ছে যেমন আমাদের, আমি একটা কথা বলছিলাম যে অবজেক্টিভ কেস সবসময় ওই প্রিপোজিশন, অবজেক্টিভ কেসের পরে মানে সবসময় প্রিপোজিশনের পরে কেস হয়। যেমন আমাদের, আমাদের ইংরেজি 2 নম্বর কেস কি? আমাদের রয়ের, এই যে রয়ের, রয়ের কি? অফ। তাহলে অফ মি। যেমন ফর, আর যদি বলি আমার পক্ষে, এই যে পক্ষে, তাহলে ফর আমার পক্ষে, ফর মি। যদি বলতাম যে তাহার পক্ষে, ফর হিম। যদি বলতাম তাদের পক্ষে, ফর দেম। তার মানে অবজেক্টিভ কেসটা, নো নট সাবজেক্টিভ এবং পজিটিভ, এই দুটো কেস না, সবসময় প্রিপোজিশনের পরে বসে হচ্ছে অবজেক্টিভ কেসটা। ওকে, এখন আমরা নিয়মের দিক যাই, যদিও একটু ভুল ত্রুটি হবে, ওই নিয়ম যখন ধরবো তখন ছেড়ে যাবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা নিয়মে যাব। আমি 18টা নিয়ম দিয়ে অনার্গন ইংলিশে কথা বলাতে পারবো, লেখাতে পারবো, কিন্তু আমি আজকেরা 5টা নিয়ম তোমাদের করাই। দেখো তোমাদের মজার লাগে কিনা, আকর্ষণীয় কিনা, তাই দেখো। যদি আকর্ষণীয় হয় তাহলে আমাদের এই গ্রিন পেন স্কুল চ্যানেলটি আছে, সাবস্ক্রাইব করবা, আমাদের সাথে থাকবা আশা করি। এরপরে দেখবা আরও আকর্ষণীয় ক্লাস আমরা তোমাদের জন্য করব। মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা নিয়মে যাই। এবং 1 নম্বর, ইংরেজি নিয়ে যখন আলাপ আলোচনা করতেছি ইংরেজি বলি। ইংরেজি আমাদের দৈনন্দিন জীবনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1 নম্বর নিয়ম, এ অন্তস্থ রস্যই, সাবজেক্ট প্রেজেন্ট ফর্ম প্লাস আদার্স। আমি এই যে আমি যখন ডিসকাস করব তোমরা খেয়াল করে শুনবো আমি কিভাবে ডিসকাস করছি। প্রেজেন্ট ফর্ম তো ভার্বেরই হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার্স। তাহলে আমরা এই যে করি, দেখো প্রথমে হচ্ছে এই যে এ অন্তস্থ রস্যই, দেখো শেষে একদম সবসময় শেষের দিকে উচ্চারণ করবা। শেষে দেখবা শেষে কি আছে? পালন করে। এই যে একার, যখন এই 3টে শেষে উচ্চারণ হবে তাহলে বুঝবা যে 1 নম্বর নিয়মে পড়ছে। এ অন্তস্থ রস্যই মানে 1 নম্বর নিয়মে, পালন করে, সে যায়, অন্তস্থ রয়েছে।
আমি ইহা করি রস্যই, ওকে। ইহা আমরা ইহা নষ্ট করি রস্যই। এই এ অন্তস্থ রস্যই শেষে আছে কিনা তা সেইটা তখন বুঝবা যে তোমাদের 1 নম্বর নেমে পড়ছে। তাহলে আমরা করি ওরা প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট কি? ইংরেজি, ইংলিশ। ইংলিশ শেষ। এবার সব সময় শেষের দিকে চলে যাওয়া, ভার্ব সবসময় শেষে থাকবে, শেষের দিকে চলে যাওয়া। শেষে কি আছে? পালন করে। এখন পালন করে ইংরেজি অনেকেই জানে না, জানবে না, স্বাভাবিক। তা আমি বললাম না মাঝে যে আমি মাত্র 50টা ভার্ব দেবো। ওই 50টা ভার্ব এমন ভার্ব দেবো যে সব জায়গায় কাজে লাগবে। পালন করে ওর ভিতর, ওই 50টার ভিতর থাকবে। পালন করে, খেলা করে ইংরেজি কি? পেলে। ওই পালন করে ইংরেজি পেলে। তাহলে পেলে, পেলেড, পেলেড। তাহলে কোন পর ভার্বে, ভার্বের কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। তাহলে পেলে, পেলেড, পেলেড। তাহলে কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম, পেলে। এখন একটা কথা আছে তোমাদের সাথে, সাবজেক্টটা কি? ইংলিশ। সাবজেক্টটা যখন আই, উই, দে, ইউ, এই 4টে থাকবে। সাবজেক্ট যখন এই 4টে থাকবে তখন এস বাই এস যোগ হবে না। তাহলে এই 4টের ভিতর কি ইংলিশ আছে? না। তখন ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। তাহলে 4টের ক্ষেত্রে যদি আই হতো এনি, তাহলে আই পেলে হতো, উই হতো উই পেলে হতো, দে হলি দে পেলে হতো, ইউ হলি ইউ পেলে হতো। পেলে হয় কখন? এই 4টে বাদে। তাহলে ইংরেজি হয়ে গেল। এবার ভার্বের প্রেজেন্ট ফর্ম এই পালন করে হয়ে গেল, এই দুটি হয়ে গেল। এবার ইংরেজি সবসময় উল্টা দিক থেকে আসতে হয়। উল্টা দিকে আগে দেখবা এক কোনো জায়গায় লেখা আছে না, এক যদি না হয় তাহলে এক একটা ওয়ার্ড দিয়ে আসবা, এক আছে দেখো, তাহলে হবে এক গুরুত্বপূর্ণ ভূমিকা। আর যদি এক না থাকতো শুধুমাত্র গুরুত্বপূর্ণ ভূমিকা। যদি গুরুত্বপূর্ণ না থাকতো শুধু ভূমিকা, মানে উল্টো দিকতে আসতে হবে। তাহলে এক যদি থাকে ওইটার গুরুত্ব আগে দিতে হবে। তাহলে এক গুরুত্বপূর্ণ ভূমিকা। এক ইংরেজি কি? এ। আরো কথা হচ্ছে পরে বলবো। এ গুরুত্বপূর্ণ ইংরেজি কি? ইম্পর্ট্যান্ট। ভূমিকা ইংরেজি কি? রোল। স্যার আমরা ভূমিকা ইংরেজি তো জানি না, ওটা ভূমিকা ইংরেজি। আর আমি বললাম না যে ওই 50টা ভার্ব, 50টা গ্রুপ ভার্ব, 50টা ওয়ার্ড, 50টা ফ্রেজ, 30টা অ্যাডভার্ব, শেষ ইংরেজি। এখন এই একটু ফাঁকা রেখে কেন? এই আইটা ভয়েল, আই আই ও ইউ, ভয়েলের আগে কি এ হয় না এন হয়? এন হয়। তাহলে এন। তাহলে এক গুরুত্বপূর্ণ ইংরেজি কি? অ্যান ইম্পর্ট্যান্ট রোল। তাহলে এক গুরুত্বপূর্ণ ভূমিকা হয়ে গেল। আচ্ছা, এবার বাকি আছে কি? আমাদের দৈনন্দিন জীবনে। আমি প্রিপজিশন শিখাইছি তোমাদের। একার কি উচ্চারণ হবে? একার কি কিসে উচ্চারণ হয়? ইনে। ইনে বলেছি না, এ অন্তস্থ উচ্চারণ হবে। তাহলে প্রিপজিশন সবসময় আগে বসাতে হবে। তাহলে ইন, ইন। এবার আমাদের ইংরেজি কি? আওয়ার। দৈনন্দিন ইংরেজি কি? ডেইলি। জীবন ইংরেজি কি? লাইফ। এনি ডিটা ইনটা অফ করে দিলাম। তাহলে আওয়ার ডেইলি লাইফ মানে আমাদের দৈনন্দিন জীবন। কিন্তু এর লেখা রয়েছে কি? আমাদের দৈনন্দিন জীবনে। এই ইনটা না হলে কখনো একার উচ্চারণ হবে না। সুতরাং প্রিপজিশন কত গুরুত্বপূর্ণ এখন বুঝো। অনেকে বলে স্যার ইনটা দিলে এই জন্য কেটে দিলেন। ওরা ওই ইনটা যে কত গুরুত্বপূর্ণ তা তো তোমরা এখন বুঝতে পারতেছো। তাহলে ইন না হলে কখনো উচ্চারণ। হারমোনিয়ামের মতো, হারমোনিয়ামে আমার জাতীয় সঙ্গীত আছে আমার সোনার বাংলা। আমি একটা অনেক বয়স্ক লোক, কিন্তু আমি বাজাতে পারি না। ছোট একটা বাচ্চা হারমোনিয়াম বাজাচ্ছে, কারণ ও ঘাটগুলো শিখেছে কোন কোন জায়গায় চাপ দিলি আমাদের মানে আমার সোনার বাংলা বাজবে। ঠিক ইংরেজি ওর সেটা কোন ঘাটে চাপ দিলি এ উচ্চারণ হবে। যেমন এইটে ইন না দিয়ে এনি অফ দিলাম। অফ মানে কি? রয়ের বলেছি। তাহলে আমাদের দৈনন্দিন জীবনের, আমাদের দৈনন্দিন জীবনের দরকার নেই, অফ দিলাম না।
এনে দিলাম উইথ, উইথ মানে সাথে। তাহলে আমাদের দৈনন্দিন জীবনের সাথে মানে এইটার পরে নির্ভর করবে এইগুলো। তাহলে এই 1 নম্বর নিয়মটা কি ক্লিয়ার? আচ্ছা, নাম্বার 2, 2 নম্বর নিয়মে কি? 2 নম্বর নিয়ম হচ্ছে তেসি তেসো, সাবজেক্ট এম ইজ আর, ভার্বের সাথে আইএনজি যোগ। মনে আছে ভার্বের সাথে আইএনজি যোগ মানে প্রেজেন্ট ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস আদার্স। সাবজেক্ট, এইটার সাবজেক্ট নির্ণয় করা একটু কঠিন হবে। সাবজেক্ট বলবে যে স্যার ইংরেজি সাবজেক্ট, নো। তোমরা দ্বিতীয় ওয়ার্ডটা দেখবা, দ্বিতীয় ওয়ার্ডের সাথে যদি রকার আর একার থাকে তাহলে বুঝবা যে শুধু ইংরেজি সাবজেক্ট না। যত সময় রকার আর একার ডাইনে যাবা, যত সময় রকার আর একার থাকবে তত সময় সাবজেক্ট হবে না। যখন রকার আর একার থাকবে না, প্রথম থেকে ওই পর্যন্ত সাবজেক্ট, তাহলে শিক্ষার রকার আছে, তাহলে এটা হবে না। গুরুত্ব, ইয়াকে রকারও নেই একারও নেই, তার মানে এই পর্যন্ত সাবজেক্ট। তাহলে সাবজেক্ট হচ্ছে ইংরেজি শিক্ষার গুরুত্ব। তাহলে ইংরেজি শিক্ষার গুরুত্ব, তাহলে 1, 2, 3টে ওয়ার্ডের সাবজেক্ট। তাহলে যদি এক বা একাধিক ওয়ার্ডের সাবজেক্ট থাকে তাহলে প্রথমে দি দিয়ে শুরু করতে হয়। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, দি। তারপরে শেষ থেকে গুরুত্ব, গুরুত্বপূর্ণ না, গুরুত্ব। গুরুত্ব ইংরেজি ইম্পর্টেন্স, ইম্পর্টেন্সি, ইম্পর্টেন্স। তারপরে এই রকারের জন্য একটা কি দিতে হবে প্রিপোজিশনে? অফ। অফ। শিক্ষা ইংরেজি কি? ইংরেজি শিক্ষা ইংরেজি লার্নিং। লার্নিং দিলাম কেন? প্রিপোজিশনের পরে সবসময় আইএনজি যোগ হয়, একমাত্র টু বাদে। একমাত্র টু প্রিপোজিশন বাদে এই সব প্রিপোজিশনের সাথে আইএনজি যোগ হয়। অফ লার্নিং ইংলিশ। তাহলে দি ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইংরেজি শিক্ষার গুরুত্ব হয়ে গেল। এবার ভার্বে আমি কি বলেছি সবসময় শেষে যেতে হবে। তাহলে সাবজেক্ট নির্ণয় করা গেল, এম ইজারের একটা ইজ হয়ে গেল। এবার আইএনজি, আইএনজি কার সাথে হয়? ভার্বের সাথে হয়। ভার্ব কোন জায়গায় পাবা? ভার্ব সবসময় কি বলেছি শেষে। বৃদ্ধি পাওয়া, বৃদ্ধি পাওয়া কি? ইনক্রিজ, CREASING, ইনক্রিজিং। এই যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমি টেন্স অন্যভাবে ঘুরায় সহজভাবে বলতেছি আর কি। ইনক্রিজিং। এবার বলছে আদার্স। তাহলে এই ইংরেজি শিক্ষার গুরুত্ব হয়ে গেল বৃদ্ধি পাইতেছে হয়ে গেল। এবার উল্টো দিকতে দেখি, উল্টো দিকে কি কি? দিন দিন, ডে বাই ডে, ডে বাই ডে হয়ে গেল দিন দিন। তারপরে কি? আমাদের দেশে, আমাদের দেশে, ওই সেই একার, তাহলে একার হলে কি হবে? ইন। দেশে, ইন। আমাদের ইংরেজি আওয়ার, দেশ ইংরেজি কি? কান্ট্রি। আমি আগে বলেছি পজিটিভ কেসের সাথে একটা নাউন, দেখো একটা নাউন থাকবেই থাকবে, ও একা একা হয় না, ওর সাথে পরে নাউন থাকবে। এখন দেখো যদি ইনটাকে অফ করে রাখি, আওয়ার কান্ট্রি, আমাদের দেশ, অনেকে আমাদের দেশ রয়েছে না আমাদের দেশে রয়েছে, আমাদের দেশে রয়েছে, এই জন্য একটা ইন লাগিয়েছে। ইন না হলে উচ্চারণ হবে না। ওকে, নাম্বার 3, এই যে 3 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম হচ্ছে তে ড্যাশ বে সমান সাবজেক্ট হ্যাভ টু অবলিক হ্যাজ টু প্লাস প্রেজেন্ট ফর্ম প্লাস আদার্স। তাই সো আমি কিছু ফাও কথা শেখাবো, সেই ফাও কথার ভিতরে সো, আফটার অল, মোট কথা, নট অনলি দ্যাট, শুধু তাই নয়। এইরকম ইংরেজি মানে সেন্টেন্স সৌন্দর্যের জন্য এই কিছু একটু ফাও কথা শেখাবো। যেমন সো আসছে, সো, তাই, এটা কিন্তু সাবজেক্ট না। সাবজেক্ট কি? আমাদের। আমাদের ইংরেজি কি? আওয়ার মানে আমাদের, কিন্তু সাবজেক্ট যখন হবে তখন আওয়ারের প্রথম কেস কি বলেছিলাম? উই। অবজেক্টিভ কেস হবে না, এর সাবজেক্টিভ কেস হবে উই, সাবজেক্ট হয়ে গেল। তবে হ্যাভ টু, সবসময় দেখবা হ্যাভ টু হলে কেন? হ্যাভ টু দেখবা যে শেষে তে আর বে থাকতে হবে। তে থাকলেও হবে না,
বে থাকলেও হবে না, একটা থাকলে হবে না, তেবে দুইটা থাকতে হবে। তেবে যদি দুইটা থাকে শেষে, তাহলে অবশ্যই হ্যাভ টু, আমার যেতে হবে, তেবে আমার খেতে হবে, আমার কাজ করতে হবে, মানে সবসময় তেবে থাকবে। তেবে না হলে কখনো সিডাই হ্যাভ টু হবে না। এই জায়গায় শিখতে হবে, তেবে আছে এই জন্য হ্যাভ টু। তাহলে উই হ্যাভ টু, হ্যাভ টুর পরে প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম কার? ভার্বের। ভার্বটা এই জায়গায় কোন জায়গায়? ভার্বটা সবসময় শেষে থাকে, তেজার সাথে যুক্ত থাকবে, সেইটাই ভার্ব। টেকার সাথে আছে শিকার সাথে। শিখা ইংরেজি কি? লার্ন, LEARN, লার্ন। এই টুর পরে সবসময় প্রেজেন্ট ফর্ম লার্ন। তাহলে আমাদের হয়ে গেল শিখতে হবে, হয়ে গেল। আবার এবার উল্টো দিক থেকে কি আছে? ইংলিশ, ইংলিশ, এটা হয়ে গেল। এবার ভালোভাবে, নাইসলি, LY সবসময় ভাবে, ভাবে হলেই অ্যাডভার্ব, LY যোগ করতে হবে, প্রপারলি। তাহলে কি হলো? সো, সুতরাং উই হ্যাভ টু লার্ন, আমাদের শিখতে হবে, তেরে উচ্চারণ হয়ে গেল। ইংলিশ নাইসলি, সুন্দরভাবে ইংরেজি শিখতে হবে। ওকে, 3 নম্বর নিয়ম শেষ। এবার 4 নম্বর নিয়ম। এই 4 নম্বর নিয়ম হচ্ছে সম্ভব নয় একটা স্ট্রাকচার। এইভাবে 18টা স্ট্রাকচার। সম্ভব নয়, ইট ইজ নট পসিবল টু প্লাস প্রেজেন্ট ফর্ম প্লাস আদার্স। আমি সবসময় শেষে দেখতে বলেছি, শেষে কি লেখা রয়েছে? সম্ভব নয়। এই যে সম্ভব নয় একটা স্ট্রাকচার। তো সম্ভব নয় হচ্ছে ইট ইজ নট পসিবল টু, এইটুকু লিখে দাও। ইট ইজ নট পসিবল টু হয়ে গেল সম্ভব নয়, প্লাস প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম সম্ভব নয় আগে থাকবে। সম্ভব নয় আগে কি আছে? পাওয়া। পাওয়া মানে গেট, গেট কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। বলছিলাম টুর পরে সবসময় প্রেজেন্ট ফর্ম হয়। পাওয়া হয়ে গেল, সম্ভব নয় হয়ে গেল। এবার ভালো চাকরি ইংরেজি কি? গুড জব, গুড জব, ভালো চাকরি হয়ে গেল। এবার ছাড়া ইংরেজি কি? উইদাউট, প্রিপোজিশনে লিখে দিছি উইদাউট, ছাড়া ইংরেজি হয়ে গেল। তারপরে কি? ইংরেজি, ইংলিশ। তাহলে কি হলো? ইট ইজ নট পসিবল টু গেট গুড জব, এ দিদি ভালো একটা ভালো চাকরি, গুড জব উইদাউট ইংলিশ, মানে ইংলিশ ছাড়া আমাদের একটা ভালো চাকরি পাওয়া সম্ভব নয়। দিস ইজ দ্য লাস্ট রুলস, দিস ইজ দ্য লাস্ট রুলস। ছোট একটা রুল নাই, ইংরাজি ছাড়া উপায় নাই, ইংরাজি ছাড়া উপায় নাই। নাই, নাই একটা স্ট্রাকচার আছে 5 নম্বর। নাই, দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো প্লাস কি নাই প্লাস কোথায় নাই। এগুলো যদি না থাকে তাহলে দরকার নাই। ইংরেজি ছাড়া কোনো উপায় নাই, ইংরেজি ছাড়া কোনো উপায় নাই। দেয়ার ইজ নো দিতে হবে। এই যে স্ট্রাকচারে বলতেছে দেয়ার ইজ নো, নাই শেষে থাকলে, নাই থাকলে দেয়ার ইজ নো হবে। দেয়ার ইজ নো, কি নাই? উপায় নাই। উপায় ইংরেজি কি? ওয়ে। এই যে কি নাই? উপায় নাই। এখন কোথায় নাই? এই জায়গায় নাই। যেমন কোথায় নাই, যেমন আমাদের দেশে নাই, অমুক মানে দেশে নাই, এইভাবে চালিয়ে হবে। কোথায় নাই? স্ট্রাকচার নাই, দেবো না। তাহলে এবার নাই হয়ে গেল, উপায় হয়ে গেল। এবার আছে ছাড়া। ছাড়া ইংরেজি কি বললাম? উইদাউট। তারপর কি? ইংরেজি, ইংলিশ। তাহলে কি হলো? দেয়ার ইজ নো ওয়ে উইদাউট ইংলিশ, ইংলিশ ছাড়া কোনো উপায় নাই। এইটার নিয়মটা 6 নম্বর নিয়মটা দেখি। 6 নম্বর নিয়মটা হচ্ছে সাবজেক্ট ইয়াছি আছো, ইয়াছি, এগুলো আসলে টেন্স, কিন্তু টেন্সটাকে আমি অন্যভাবে নিয়েছি আর কি। ইয়াছি ইয়াছো, সাবজেক্ট have has, past participle plus others। আমি বলেছিলাম ভার্ব সবসময় শেষে থাকবে, তাই বলেছিলাম বাংলা ভার্ব।
দেখো বাংলা ভার্ব হইয়া আছে, ইয়াছি আছো, হইয়া আছে, এই যে হইয়া আছে, ইয়াছি আছো। সাবজেক্ট প্রথমে থাকে ইংরেজি, ইংলিশ, ইংলিশ। সাবজেক্টের পরে হ্যাভ আর হ্যাজ, কোনটা দেবো? স্যার হ্যাভ দেবো। নো, আমি কিন্তু কালকে বলেছি আই, ইউ, দে, উই, এই চারটির পরে হ্যাভ বসবে, কিন্তু ইংলিশের পরে হ্যাভ বসবে না, ইংলিশের পরে বসবে হ্যাজ। তাহলে হ্যাভ যে কোনো একটা বসবে, দুইটা যেন বসায় না। হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপেল। কার পাস্ট পার্টিসিপেল? ভার্বের পাস্ট পার্টিসিপেল ছাড়া হয়? ভার্বের পাস্ট পার্টিসিপেল। ভার্বটা কোথায় থাকবে? শেষে। হওয়া, হওয়া ইংরেজি কি? বিকাম। তাহলে বিকামের ফার্স্ট পার্টিসিপেল বিকাম, বিকেম, বিকাম। তাহলে বিকাম হচ্ছে ফার্স্ট পার্টিসিপেল। অনেকে বলবা স্যার আমরা তো এই ভার্ব জানি না, আমরা তো এই ইন্টারমিডিয়েট পড়ি, আমরা তো ভার্ব জানি না, আমরা তো এখনই শিখিনি। অনেকে বলে এরাম ভার্ব। আমি বললাম না 50টা ভার্ব শেখাবো, তার ভিতরে আছে। এখন এই 50টা ভার্ব কিভাবে দেবো আমি পরে বলবো, তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বিকাম, সিও এমি, বিকাম। তাহলে সাবজেক্ট গেল, হইয়াছে গেল। এবার আমি বললাম কি উল্টো থেকে উল্টো এক আছে কিনা তাই দেখতে পাবে। এক, এই যে একটা, একটা গুরুত্বপূর্ণ ভাষা। অ্যান ইম্পর্ট্যান্ট, PORTANT, ইম্পর্ট্যান্ট। অ্যান হলো কেন? এই আই ভয়েল, অ্যান ইম্পর্ট্যান্ট ভাষা, ল্যাঙ্গুয়েজ। তাহলে এক গুরুত্বপূর্ণ ভাষা হয়ে গেল। এবার তার আগে কি? জন্য। জন্য ইংরাজি কি? এই যে কালকে, তবু আমি আজকে লিখে রাখি জন্য ইংরাজি এই যে ফর, ফর জন্য হয়ে গেল। এবার যোগাযোগ করা, কমিউনিকেট। এখন আমি তোমাদের একটা কথা বলি, যেটা আমি একটা কথা বলি, মানে কিছু তরকারি আছে যা সবার সাথে খাটে, টু ও সবার সাথে খাটে, কিন্তু টুর পরে কোন ফর্ম হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম। টুর পরে আমি বলেছিলাম কালকে 4টে অপশন প্রেজেন্ট ফর্মের, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখন এই ফর দিলে আইএনজি যোগ করতে হবে, কমিউনিকেটের সাথে আইএনজি যোগ করতে হবে। কিছু কিছু ভার্ব আছে ওটা বলে লিঙ্কিং ভার্ব, যেমন হেল্প, হেল্পিং হয় না, ওটা বলে লিঙ্কিং ভার্ব। তখন কি করবা? ওই জন্য ইংরাজি টু দিবা, টু। তার টুর পরে কোন ফর্ম হবে? প্রেজেন্ট ফর্ম, কমিউনিকেট, COMMU, কমিউনিকেট। তাহলে যোগাযোগ করা হয়ে গেল। জন্য ইংরেজি এনি টু দিলাম, ফর দিলি কমিউনিকেশন হতো। ওই শোনো, ওই আইএনজিটা দেওয়া মানে আইএনজিটা নাউন, আর কমিউনিকেশনও নাউন। নাউনের SIUN, TIUN, MENT, NESS, LESS, নাউনের কিছু আছে, ওটা আমি যখন মানে গ্রামারে যাব তখন তোমরা পাবা। কমিউনিকেট। এবার সাথে, উইথ। তাহলে আমরা উল্টো দিকতে যাচ্ছি না, অবশ্যই উল্টো দিকতে যাচ্ছি, উল্টো সাথে গেল। এবার অন্য দেশের, অন্য ইংরেজি কি? আদার, আদার, COUNTRIES, আদার কান্ট্রিজ। এবার তোমরা একটা প্রশ্ন করবা না, স্যার আপনি বলেছিলেন না রয়ের, এই রয়েরটা কি অফ হবে? ইয়ানো তো রয়ের আছে, র। তাহলে এনি প্রিপজিশন সবসময় আগে যাবে, প্রিপজিশন সবসময় আগে যাবে। তাহলে এনি যদি আমরা অফ পাতাই, দেখো যে প্রিপজিশন কয়টা হয়? উইথ আর অফ। কখনো মনে রাখবা, প্রিপজিশন কখনো পরপর দুইটা প্রিপজিশন হয় না। তখন কি করতে হবে?
এই পরেরটা কেটে দিবে, এই রটা এই উইথ কাজ করে দিছে, উইথ রয়ের কাজ করে দিছে। তাহলে অন্য দেশের উইথ আদার কান্ট্রিজ, অন্য দেশের হয়ে গেল। এবার বর্তমান যুগে এ কালকে বললাম না এই দেশে এ অন্তস্থ থাকলে কি ইন, তাই প্রিপোজিশন সবসময় আগে যায়। ইন বর্তমান প্রেজেন্ট আর যুগ ইংরাজি এজ। তাহলে ইন যদি আমরা না দিই, শুধু যদি প্রেজেন্ট এজ দিই, তাহলে বর্তমান যুগ হয়ে গেল। আর বর্তমান যুগে যখন হবে তখন একার অবশ্যই উচ্চারণ করতে ডাইলে, কালকে মানে প্রথম লেকচারে বলেছি একারে ইন হয়, ইন না দিলে একার উচ্চারণ হবে না, কোনোদিন হবে না। তাহলে ইন প্রেজেন্টেজ বর্তমান যুগে। এখন আমাদের হয়ে গেল, দেখো ইংলিশ হ্যাজ বিকাম অ্যান ইম্পর্ট্যান্ট ল্যাঙ্গুয়েজ টু কমিউনিকেট উইথ আদার কান্ট্রিজ ইন প্রেজেন্টেজ। তার মানে কি হলো, ইংরাজি বর্তমান যুগে অন্য দেশের সাথে যোগাযোগ করার জন্য একটা গুরুত্বপূর্ণ ভাষা হয়েছে। এই জায়গায় দুইটি নিয়ম বেঁধে গেছে। একটা হচ্ছে সময়, একটা হচ্ছে সময়, আর একটা হচ্ছে ল লাম ত তাম। সময় হয়নির পরে আইএনজি ভার্বের সাথে, আইএনজি কোন ফর্মের সাথে হয়, প্রেজেন্ট ফর্মের সাথে। বললাম না কালকে, ওই গত ক্লাসে বললাম না যে আইএনজি সবসময় প্রেজেন্ট ফর্মের সাথে হয়, তা আইএনজি প্লাস আদার্স। আর ল লাম ত তাম, শেষে যদি ল লাম ত তাম হয়, সাবজেক্ট ফার্স্ট ফর্ম প্লাস আদার্স। এই দুইটি নিয়ম বেঁধে গেছে, দুইটি নিয়মে পড়েছে, এই জন্য দুইটি নিয়ম রাখলাম। দেখো ইংরাজি লেখার সময় এটা একটা কমা আছে, এটা কিন্তু কোনো সাবজেক্ট নাই, এটাও তো অত সময়। ইংরাজি লেখার সময়, তাহলে সময় ইংরাজি হচ্ছে কি, সময় হয় লিখতে হবে, WHILE হয়। আর আইএনজি কার সাথে, ভার্বের সাথে, ভার্ব কই লেখা ইংরেজি কি রাইট, তাহলে হোয়াইল রাইটিং, WRITING রাইটিং, লেখা হয়ে গেল ইংলিশ, এই কমা। হোয়াইল রাইটিং ইংলিশ লেখার সময়, হোয়াইলের পরে আইএনজি যোগ করার দিলে সময় উচ্চারণ হয়ে যাবে। হোয়াইল ইটিং খাওয়ার সময়, হোয়াইল ডুইং করার সময়, হোয়াইল কামিং আসার সময়। ওকে, হোয়াইলের পরে আইএনজি যোগ করলে সময় উচ্চারণ হবে, এটা হারমোনিয়ামের মতো। আচ্ছা, এইটুকু কিন্তু এইটুকু আমি সব নিয়ম কানুন অনুসরণ করলাম। এই যে লাম লাম ত তাম, শেষে যদি লাম ত তাম থাকে, তাহলে স্ট্রাকচার হবে সাবজেক্ট আই ফার্স্ট ওয়ান। কালকে একটা কথা বলেছিলাম, ভার্বের ফার্স্ট ওয়ান কি, ও একা চলে, ও কারণের সাথে নেয় না, ও একাই স্বয়ং সম্পূর্ণ। তাহলে কি অনুসরণ করায়, অনুসরণ ফলো মানে অনুসরণ করো। তাহলে তিনেরা বলো, ফলো, ফলোড, ফলোড। তাহলে ফার্স্ট ফর্ম কি, ইডি, FOLLOWED। এ একা একা চলে, এর আগেও কিছু না পরেও কিছু না, ও একাই স্বয়ং সম্পূর্ণ, ওর সাথে কিছু যোগ হয় না। তাহলে হয়ে গেল অনুসরণ করলাম, সাবজেক্ট আমি আই, অনুসরণ করলাম। উল্টো দিকে বেড়া, সব নিয়ম কানুন, সমস্ত নিয়ম কানুন, সব নিয়ম কানুন ইংরাজি কি, নিয়ম ইংরাজি রুল। আর যখন রুলস দেব নিয়ম কানুন হয়ে গেল, একটা এস দিলি নিয়ম কানুন হয়ে গেল। তাহলে সব ইংরাজি কি, অল দ্য রুলস, অল রুলস না, অল দ্য রুলস, সমস্ত নিয়ম কানুন। তাহলে আই ফলোড অল দ্য রুলস। হোয়াইল রাইটিং ইংলিশ লেখার সময় আই ফলোড আমি অনুসরণ করলাম
অল দ্য রুলস, সমস্ত প্রকার রুল, নিয়ম কানুন, সমস্ত প্রকার নিয়ম কানুন। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, নাম্বার 3, বে ব সাবজেক্ট শ্যাল উইল, এসব ভার্ব মানে টেন্স, কিন্তু আমি একটু অন্যভাবে করলাম। শ্যাল উইল, এই যে বলেছিলাম না কি মডাল, শ্যাল উইল ক্যান কুড শুড উড মে মাইট, এরপরে কোন ফর্ম বসে বললাম না, প্রেজেন্ট। প্রেজেন্ট ফর্মের 4টে কাজ, প্রেজেন্ট। তোমরা ইংরেজি লেখার সময় তোমরা যখন ফ্রি হ্যান্ড রাইটিং লেখবা তখন দেখবা যে কোনো জায়গায় এই শ্যাল উইল একা একা আছে নাকি। শ্যাল উইল একা একা হয় না, ওর পরে অবশ্যই ভার্বের একটা প্রেজেন্ট ফর্ম লাগে, না হলে ওই সেন্টেন্সটা ধরে কেটে দেবে। ইয়েস ইএনটি, প্রেজেন্ট প্লাস আদার্স। এই যে বে ব, বে ব, এই যে বললাম না শেষে এই যে ব আছে, বে ব করব, ব করব, ব আছে, আছে এই যে ব, বে ব। সাবজেক্ট দাও, মোট কথা তো ফাও কথা, আফটার অল, আফটার অল ফাও কথার পরে একটা কমা কিন্তু সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে আমরা। এই যে আমরা ইংরেজি কি আওয়ার, আস আর উই, তাহলে এটা তো সাবজেক্ট, তাহলে সাবজেক্টিভ কেস হবে এই যে। কিন্তু যদি আমাদের হতো তাও উই হতো, কিন্তু এখানে তো ডাইরেক্ট আমরাই রয়েছে, তাহলে সাবজেক্টিভ কেসই রয়েছে, সুতরাং সাবজেক্টিভ কেসই হবে উই। আমরা হয়ে গেল। এবার যাবো কোথায় বললাম কি, শেষে ভাব থাকবে শেষে, তাহলে শ্যাল উইল, উই উইল বা উই উইল বা উই উইল। প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম কি, এই যে গ্রহণ করা, গ্রহণ করা মানে কি নেওয়া, টেক মানে নেওয়া, টেক, টিএকেই। প্রেজেন্ট ফর্ম হলো কোনো, এই যে উইল রয়েছে, উইলের পর প্রেজেন্ট ফর্ম, মডেল অক্সিলারিতে প্রেজেন্ট ফর্ম হবে, তাই বললাম। আচ্ছা, তাহলে গ্রহণ করবেন হয়ে গেল। কঠিন পদক্ষেপ, কঠিন ইংরাজি হার্ড, ডিফিকাল্ট দিতে পারো স্টেপস, কঠিন পদক্ষেপ হয়ে গেল। এবার কি জন্য, জন্য ইংরেজি ফর, এই যে ফর মানে জন্য। 9 নম্বরটা হচ্ছে আমরা ইংরাজি ভালোভাবে শেখার জন্য কঠিন পদক্ষেপ গ্রহণ করব। বে ব নিয়ম, বে ব শেষে, শেষে বে ব থাকবে। যেমন বে ব স্ট্রাকচার কি, বে ব সাবজেক্ট শ্যাল উইল প্রেজেন্ট ফর্ম প্লাস আদার্স, আদার্স। এখন আমরা ইংরেজি ভালোভাবে শেখার জন্য কঠিন পদক্ষেপ গ্রহণ করব। সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, পজিটিভ কেস। আমরা সাবজেক্টিভ কেসেই আছে উই, এই যে সাবজেক্ট চলে গেল উই। আমি বলেছিলাম যে তারপরে যাতে ভার্বে, ভার্ব কোন জায়গায় থাকবে, ভার্ব থাকবে সেন্টেন্সের শেষে, ভার্ব থাকবে সেন্টেন্সের শেষে। যাও সেন্টেন্সের শেষের দিকে চলে যাও, গ্রহণ করব। গ্রহণ করা টেক মানে নেওয়া, নিব আর কি, টেক, টুক, টেকেন। এখন তার আগে দেখো শ্যাল বা উইল, উই উইল প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম মানে টেক, টেক। আমরা চলে গেল, ভার্ব চলে গেল, উল্টা দিক থেকে আসতে হবে স্টুডেন্ট। আমি বলি সবসময় বলি উল্টা দিক থেকে আসতে হবে। কঠিন পদক্ষেপ, কঠিন পদক্ষেপ, হার্ড মানে কঠিন, স্টেপস, কঠিন পদক্ষেপ হয়ে গেল। জন্য, আমি বলেছিলাম জন্য ইংরেজি যদি ফর দাও তাহলে আইন যোগ করতে হবে, যদি টুও দিতে পারবা, টু দিলে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হবে।
টু দিলে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হবে। আর টু ছাড়া যদি তুমি অন্য কিছু দাও, তাহলে অন্য প্রিপোজিশন দাও, যেমন ফর দাও, তাহলে আইএনজি যোগ করতে হবে। আমি টু এর নিয়ম একটু আলাপ আলোচনা করি। আমি দুইটি নিয়ম আলাপ আলোচনা করি। দেখো, টু মানে তে, দিকে আর কাছে, এই তিনটে। এখন এই টু মানে এই তে হয় কখন? টুর পরে যখন ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি হয়, তাহলে তে হবে। যেমন টু গো, যাইতে, টু ইট, খাইতে, টু কাম, আসতে। তার মানে এই তের কি হবে? তের উচ্চারণ কখন হবে? টুর পরে যখন ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে তখন। এবার আছে দিকে। টুর পরে যখন স্থান বুঝাবে তখন হবে দিকে। টু ঢাকা, ঢাকার দিকে বা ঢাকায়। টু খুলনা, খুলনায় বা খুলনার দিকে। মানে টুর পরে যখন স্থান হবে তখন হবে হচ্ছে লোকে দিকে। দিকে হয়ে গেল। এবার কাছে। কেস তিনটা, সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং পজিটিভ। টুর পরে মানে প্রিপজিশনের পরে কোন কেস হয়? অবজেক্টিভ কেস। যখন টুর পরে অবজেক্টিভ কেস হবে তখন হবে কাছে। টু মি, আমার কাছে। টু হিম, তাহার কাছে। টু দেম, তাদের কাছে। এই টুর এই তিনটে মানে কখন হয়? টুর পরে যখন ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় তখন হবে তে। টুর পরে যখন স্থান হয় তখন হবে দিকে। টুর পরে যখন অবজেক্টিভ কেস হয় তখন হবে কাছে। এখন একটা কথা আছে, যদি থাকে টু দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড। দেখো, টুর পরে যখন ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় সেই ভার্বটাকে বলা হয় ইনফিনিটিভ ভার্ব, অকর্মক্রিয়া। তখন নাউন হয়ে যাবে, তখন আর ভার্ব থাকবে না। এখন টুর পরে দেখো একটা, দুইটে, তিনটে, এক বা এই একটার অধিক আছে, তখন হবে নাউন প্রেস। যেমন ইন প্রিপজিশন, ইন আছে, দি আছে, ফিল্ড আছে, একটা, দুইটে, তিনটে ওয়ার্ড যখন থাকবে তখন একের দুইয়ের অধিক যখন থাকবে তখন ওই সেটি হচ্ছে ফ্রেশ হয়ে যাবে। তার মানে নাউন ফ্রেশ হয়ে যাবে। মানে টু দ্য ফিল্ড যখন বলবো তখন হচ্ছে লোকে নাউন হয়ে যাবে, নাউন প্রেস হয়ে যাবে। যখন টু গো বলবো তখন কিন্তু ইনফিনিটিভ ভার্ব হয়ে যাবে। এইটা যখন মনে রাখবা যে প্রিপজিশনের পরে যদি, যে কোনো প্রিপজিশনের পরে যদি দুইয়ের অধিক শব্দ থাকে, ওয়ার্ড থাকে, তাহলে সেটা নাউন প্রেস হয়ে যাবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, ফাইন। এবার যেমন থ্রু, টিএইচ আর ও ইউ জিএইচ, থ্রু মানে মধ্য দিয়া। থ্রু মানে মধ্য, মানে থ্রু দ্য ফিল্ড, থ্রু দ্য জঙ্গল। তাহলে থ্রু দা জঙ্গল, তিনটে, তাহলে ওটা ফ্রেশ হয়ে যাচ্ছে, নাউন প্রেস। তখন হচ্ছে নাউন ফ্রেশ হয়ে যাচ্ছে। আর সব সময় কিন্তু প্রিপজিশনের পরে অবজেক্টিভ কেস কিছু কিছু প্রিপজিশন হয় না। যেমন ইনির পরে কি অবজেক্টিভ কেস হয়? দেখো তো, ইন হিম, ইন মি হয় না। যেমন থ্রু হিম, উইদাউট হিম, এগুলো হবে না। যেইগুলো হবে এই তিনটে সাধারণত হয় না। আর সব প্রিপজিশনে
অবজেক্টিভ কেস হবে। যেমন টু মি হতে পারে আমার কাছে, আমি একটু আগে বললাম ফর হিম, তাহার পক্ষে বা তাহার জন্য, এইভাবে আর কি। এখন আমরা আমাদের টপিকসে যাই। তাহলে উই উইল টেক হার্ড স্টেপস, এই যে কঠিন পদক্ষেপ। এবার জন্য, জন্য ইংরেজি আমি একটু কি বললাম, টুও দিতে পারবা, ফরও দিতে পারবা। ফর দিলে আইএনজি যোগ হবে, টু দিলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। কোনটা দেব? টু দাও, টুও দিতে পারবা, টু, এই জন্য টু দিলাম। তাহলে শিখা ইংরেজি কি? লার্ন মানে শিখা না? তাহলে টু লার্ন, LEARN। এই জায়গায় যদি ফর দিতাম, লার্নিং দিতাম। ফর দিলে কি হবে? আইএনজি যোগ হবে। একমাত্র প্রিপজিশন টু, টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এটা কিন্তু বারে বারে মানে প্রত্যেকটা লেকচারে বলেছি, এইগুলো মনে রাখবা, ফ্রি হ্যান্ড রাইটিং করার সময় মনে রাখবা। এর পরের লেকচারগুলো আমি কিন্তু এই বাংলা লিখবো না, বাংলা তো আর পরীক্ষায় লেখা যাবে না। আমরা চতুর্থ এবং পঞ্চম লেকচারে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং শেষ করে দেবো, কিন্তু বাংলা ছাড়া। ওকে, এখন টু লার্ন অথবা ফর লার্নিং হয়ে গেল। ভালোভাবে, ভালোভাবে, নাইসলি ভাবে ইংরেজি অ্যাডভার্ব নাইসলি, NICELY, নাইসলি, ভালোভাবে হয়ে গেল ইংরেজি, ইংলিশ। ডিয়ার স্টুডেন্টস, একটা কথা মনে করাই দিই, অ্যাডভার্ব সবসময় শেষে দিলেই ভালো হয়। অ্যাডভার্ব কিন্তু তিন জায়গায় বসে। অ্যাডভার্ব বসে তিন জায়গায়, একেবারে সাবজেক্টের আগে বসাতে পারো, ভার্বের পরে বসাতে পারো, এবং সেন্টেন্সের শেষে বসাতে পারো। সেন্টেন্সের শেষে বসাবা, ভালো লাগবে, শুনতে ভালো লাগবে। দেখো আমরা সেন্টেন্স শেষে বলি, উই উইল টেক হার্ড স্টেপস টু লার্ন ইংলিশ নাইসলি। আর যদি বলি উই উইল টেক হার্ড স্টেপস টু লার্ন নাইসলি ইংলিশ, কোনটা ভালো শুনোই? ইংলিশ নাইসলি। তাহলে অ্যাডভার্ব সবসময় শেষে বসাবা, ভালো লাগবে, ভালো শোনাবে। 9 নম্বর শেষ। 10 নম্বর, 10, ইংরাজি শেখার মাধ্যমে আমাদের বিদেশিদের সাথে সহজে কথা বলা সম্ভব। তাহলে এটা কোন নিয়ম? সম্ভবের নিয়ম। একদম শেষে যেটা থাকবে সম্ভবের নিয়ম। সম্ভবের নিয়মের স্ট্রাকচার কি? সম্ভবের ইট ইজ পসিবল, ইট ইজ POSSIBLE, পসিবল প্লাস টু, এই যে টু আছে, প্লাস প্রেজেন্ট ফর্ম প্লাস আদার্স। ইংরেজি শিক্ষার মাধ্যমে আমাদের দেশের সাথে সহজে কথা বলা সম্ভব। আমাদের বিদেশিদের সাথে, ইংরেজি শিক্ষার মাধ্যমে আমাদের বিদেশিদের সাথে সহজে কথা বলা সম্ভব। সম্ভব রয়েছে, সম্ভবের স্ট্রাকচার ইট ইজ পসিবল, ইট ইজ পসিবল, এটা সম্ভব হয়ে গেল, শুধু সম্ভব। তারপরে কি? টু, এই টু দিলাম। তারপরে প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম কোথায় পাবা? প্রেজেন্ট ফর্ম সবসময় সম্ভবের আগে থাকবে। সম্ভবের আগে যেটা, সেইটা হচ্ছে ভার্ব। সম্ভবের কাছে কথা বলা, সম্ভবের আগে কথা বলা, কথায় বলা স্পিক। প্রেজেন্ট ফর্ম স্পিক, স্পোক, স্পোকেন। প্রেজেন্ট ফর্ম দিতে হবে, টুর পরে প্রেজেন্ট ফর্ম, কথা বলা গেল। সহজে, ইজিলি। আমি একটু আগে বললাম অ্যাডভার্ব সবসময় শেষে দিবা, এটা কিন্তু মাঝখানে হয়ে গেছে, তবুও আমি বুঝানোর জন্য পরে শেষে দিয়ে দিবা, ভালো ভালো শোনাবে, সেন্টেন্সটা মধুর শোনাবে, কিন্তু ভুল নাই, কিন্তু তবুও অ্যাডভার্ব সবসময় শেষে দিলে ভালো হয়। ইজিলি, সাথে, উইথ, বিদেশিদের,
বিদেশিদের 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 রয়ের রয়ের থাকলে অফ, এই অফ, আর বিদেশি ইংরেজি ফরেন, ফরেনার্স, এ ফর ENGIERS, ফরেনার্স। তাই প্রিপজিশন কয়টা হলো পরপর? দুটো। প্রিপজিশন কিন্তু পরপর দুটো হয় না, তা আগের দিন বলেছি। তখন কাটতে হবে কোনটা? প্রথমে দিছি কোনটা? প্রথমে দিছি উইথ, উইথটা থেকে যাবে, এইটা কেটে যাবে, তার মানে এই রয়ের উইথ করে দিছে, মানে রয়ের কাজ উইথ করে দিছে। তাহলে উইথ ফরেনার্স, উইথ ফরেনার, বিদেশিদের সাথে আমাদের, আস, আমাদের ইংরেজির জায়গায় আস হলো কেন? আমাদের যদি সাবজেক্টিভ কেস হতো তাহলে উই হতো। আওয়ার মানে আমাদের, আমাদের মানে পজিটিভ কেসের সময় পরে সবসময় নাউন বসে, এর নাউন নাই, এই জন্য অবজেক্টিভ কেস বসবে আমাদের, আস, আর মাঝখানে সবসময় অবজেক্টিভ কেসই হয়, আস, আমাদের হয়ে গেল। এবার মাধ্যমে, থ্রু, THROUGH, থ্রু, মাধ্যমে। শিখা ইংরেজি কি? লার্ন, লার্নিং। থ্রু, ওই টু বাদে আর সব প্রিপজিশনে আইএনজি, থ্রু লার্নিং ইংলিশ, এই ইংরেজি। তাহলে অ্যান্সার কি হলো? ইট ইজ পসিবল টু স্পিক ইজিলি, পরে শেষে পাতাবো, ইট ইজ পসিবল টু স্পিক উইথ ফরেনার, উইথ ফরেনার্স আস থ্রু লার্নিং ইংলিশ ইজিলি, ইজিলি সব শেষে পাতাবা। ক্লিয়ার? তাহলে দুইটা প্রিপজিশন পরপর বসলে কোনটা কাজে লাগবে? আগে আগে কাজ করতে হবে হচ্ছে প্রথম যেটা দিচ্ছ, পরেরটা দেওয়া যাবে না, ওই পরেরটার কাজ আগে প্রিপজিশন করে দেবে। রয়ের হোক, অন্য উচ্চারণ হোক, আগের প্রিপজিশনটা করে দেবে। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্টস? এবার 11 নম্বর, নাম্বার 11, আমরা ইংরেজি শিক্ষার মাধ্যমে বিভিন্ন প্রকার ইংরেজি সংবাদপত্র সহজে পড়তে পারি। এইগুলো আমি বলেছিলাম, এগুলো কি বলেছিলাম? যে সব টেন্স, কিন্তু টেন্সটাকে আমি অন্যভাবে সহজ পদ্ধতিতে ব্যবহার করতেছি তোমাদের সুবিধার জন্য। এখন যদি আমি বলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখন ওর ঘটন প্রণালী কোনে পাবা, অনেক ঝামেলা, তাছাড়া দরকার নেই, ডাইরেক্ট যে এই ডে প্লাস এই ডে প্লাস এই ডে, এই ডে, এইভাবে আমি তোমাদের সুবিধাতে যাতে তোমরা সহজে ধরতে পারো এই জন্য আমি এইগুলো ব্যবহার করেছি। আমরা ইংরেজি শিক্ষার মাধ্যমে বিভিন্ন প্রকার ইংরেজি সংবাদপত্র সহজে পড়তে পারি। এই যে পারি, পারি স্ট্রাকচার, পারে, পারি, সাবজেক্ট ক্যান প্লাস প্রেজেন্ট, প্রেজেন্ট ফর্ম প্লাস আদার্স। ডিয়ার স্টুডেন্টস, আমি বলেছিলাম মডেল অক্সিলারির পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। ক্যান, কুড, শ্যাল, উইল, শুড, উড, মে, মাইট, মাস্ট, এই যে সেই ক্যানের পরে প্রেজেন্ট ফর্ম, এইগুলো লক্ষ্য করবা। ফ্রি হ্যান্ড রাইটিং যখন করবা তখন লক্ষ্য করবা যে ক্যানের পরে প্রেজেন্ট ফর্ম দিচ্ছ কিনা, কুডির পরে প্রেজেন্ট ফর্ম দিচ্ছ কিনা, মাস্টের পরে প্রেজেন্ট ফর্ম দিচ্ছ কিনা, শ্যালের পরে প্রেজেন্ট ফর্ম দিচ্ছ কিনা, শুডির পরে প্রেজেন্ট ফর্ম দিচ্ছ কিনা। মানে অক্সিলারি ভার্ব, মানে মডেল অক্সিলারি ভার্বের পরে সবসময় প্রেজেন্ট ফর্ম হবে, এইটুকু মনে রাখবা। কিন্তু মডেল অক্সিলারি একা হয় না, ওর পরে সবসময় প্রেজেন্ট ফর্ম হবেই হবে, না হলে সেন্টেন্সটা সম্পূর্ণ ভুল হবে, এই দিক খেয়াল করবা।
আমরা ইংরেজি শিক্ষার মাধ্যমে বিভিন্ন প্রকার আমরা সাবজেক্টিভ কেস আছে, আমরা উই হয়ে গেল। তারপরে স্ট্রাকচার কি দেখো তো, ক্যান, তারপরে প্রেজেন্ট ফর্ম। এই প্রেজেন্ট ফর্মটা থাকবে কোথায়? সেন্টেন্সের শেষে, পারে পারির আগে। এই যে পারে পারি আছে এর আগে, পড়া, রিড রিড রিড। একটা কথা বলি, যখন প্রেজেন্ট মানে তিনটে ভার্বই একই হবে, পুট পোট পোট, এইভাবে যদি একই ভার্ব তিনটে হয়, তখন তোমাদের একটা প্রশ্ন যে স্যার আমরা কোন ফর্ম ধরবো, প্রেজেন্ট ফর্ম ধরবো না ফার্স্ট ফর্ম ধরবো না ফার্স্ট পার্টিসিপাল ফর্ম ধরবো? সবসময় যদি এস বা ইয়েস যদি না যোগ করা থাকে তাহলে ফার্স্ট ফর্ম ধরবা। যদি এস বা ইয়েস যোগ করা থাকে তখন প্রেজেন্ট ফর্ম। যেমন যদি থাকতো রিডস, রিড না থাকে যদি রিডস থাকতো তাহলে কিন্তু ওই প্রেজেন্ট ফর্ম হতো, আর যখন রিড তখন পাস্ট ফর্ম। কিন্তু এই জায়গায় প্রেজেন্ট ফর্ম, যেহেতু রিড, এখন তুমি বললে স্যার ওটা তো প্রেজেন্ট ফর্ম, বলতে এস হবে। কি বলেছি, ক্যানের পরে কোনো সময় প্রেজেন্ট ফর্ম হবে না, সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মটাই হবে। আমরা পড়তে পারি হয়ে গেল। এবার আর সহজে, ওই যে সহজে, ইজিলি, ইজিলিটা পরে শেষে দিবানি, ইজিলি, সহজে। বিভিন্ন প্রকার ইংরেজি সংবাদ পাবো, বিভিন্ন প্রকার ইংরেজি তিনটে ব্যবহার করতে পারবো। মেনি কাইন্ডস অফ, ভেরিয়াস কাইন্ডস অফ, ডিফারেন্ট কাইন্ডস অফ, তিনটে যে কোনো একটা দিলেই হবে। তাহলে মেনি কাইন্ডস অফ, মেনি কাইন্ডস অফ ইংরেজি সংবাদপত্র, ইংলিশ নিউজ পেপার। বিভিন্ন প্রকার ইংরেজি সংবাদপত্র, মেনি কাইন্ডস অফ ইংলিশ নিউজ পেপার, ডিফারেন্ট কাইন্ডস অফ ইংলিশ নিউজ পেপার, ভেরিয়াস কাইন্ডস অফ ইংলিশ নিউজ পেপার, যে কোনো একটা লিখতে পারবা। তাহলে সবসময় মনে রাখতে হবে বিভিন্ন প্রকার ইংরেজি কি, মেনি কাইন্ডস অফ। যদি বলা হয় বিভিন্ন প্রকার ফুল, মেনি কাইন্ডস অফ ফ্লাওয়ার্স, ভেরিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার্স। ওকে, এবার মাধ্যমে, মাধ্যমে ইংরেজি থ্রু, THROUGH, প্রিপজিশনে লেখা আছে মাধ্যমে ইংরেজি থ্রু। শিক্ষার ইংরেজি কি, লার্ন, তাহলে থ্রু লার্নিং ইংলিশ। মানে থ্রু প্রিপজিশন একমাত্র থ্রু বাদে আইএনজি যোগ হবে, থ্রু লার্নিং ইংলিশ, LEARNING, লার্নিং ইংলিশ, শিক্ষার মাধ্যমে, ইংরেজি শিক্ষার মাধ্যমে, ইংরেজি শিক্ষার মাধ্যমে। উই ক্যান রিড ইজিলি কোন জায়গায় বসাবো তাই বলেছি, শেষে দিলে ভালো হয়, ভালো হবে। উই ইজিলি অফ রাখি, উই ক্যান রিড মেনি কাইন্ডস অফ ইংলিশ নিউজ পেপার থ্রু লার্নিং ইংলিশ ইজিলি। মানে কি হলো, আমরা ইংরেজি শিক্ষার মাধ্যমে বিভিন্ন প্রকার ইংরেজি সংবাদপত্র সহজে পড়তে পারি। এর পরের নম্বর কত, 12। প্রত্যেক শিক্ষার্থীকে ফ্রি হ্যান্ড রাইটিং এর নিয়ম কানুন জানা উচিত। এই যে উচিতের একটা স্ট্রাকচার, এবার একটা উচিতের স্ট্রাকচার কয়টা হচ্ছে মানে হিসাব করে রাখবা। উচিতের স্ট্রাকচার কি, সাবজেক্ট, শুড, প্রেজেন্ট ফর্ম প্লাস আদার্স,
তাহলে আমরা কি করব, প্রত্যেক শিক্ষার্থীকে ফ্রি হ্যান্ড রাইটিং এর নিয়ম কানুন জানা উচিত। সাবজেক্ট কি, প্রত্যেক শিক্ষার্থীকে কে, এই কের কোনো কিন্তু বিভক্তি নাই, কের কোনো বিভক্তি নেই। আমাদের সরকারকে আওয়ার গভর্নমেন্ট কিন্তু কোনো কের বিভক্তি নেই, কোনো প্রিপজিশন নেই। কে সরাসরি যদি কে থাকে ওর কোনো বিভক্তি হয় না, ইন হয় না, কোনো কিছু হয় না। যদি একার হতো তাহলে ইন হতো, সরাসরি যদি কে থাকে তাহলে ওর কোনো প্রিপজিশন। আওয়ার গভর্নমেন্ট, প্রত্যেক শিক্ষার্থীকে, এভরি স্টুডেন্ট, সাবজেক্ট হয়ে গেল। তারপরে কি শুড হয়ে গেল। প্রেজেন্ট ফর্ম হচ্ছে সবসময় উচিত, মানে এই নিয়মটার আগে যেটা সেটা হবে প্রেজেন্ট ফর্ম। উচিতের আগে কি, জানা ইংরেজি কি, নো, জানা হয়ে গেল। নিয়ম কানুন, নিয়ম ইংরেজি কি, রুল। যখন নিয়ম কানুন বলবো রুলস, নো দ্য রুলস, একটা দি হবে, RULES, দ্য রুলস, নিয়ম কানুন হয়ে গেল। এবার এর ইংরেজি কি, অফ, রয়ের কি, অফ না, অফ। এর হয়ে গেল ফ্রি হ্যান্ড রাইটিং, অফ ফ্রি হ্যান্ড রাইটিং, হয়ে গেল ফ্রি হ্যান্ড রাইটিং। আর সাবজেক্ট তো প্রত্যেকের, এভরি স্টুডেন্ট শুড নো দ্য রুলস অফ ফ্রি হ্যান্ড রাইটিং। প্রত্যেক শিক্ষার্থীকে ফ্রি হ্যান্ড রাইটিং এর নিয়ম জানা উচিত। নেক্সট 13 ইহা দলীয় কাজের মাধ্যমে সহজে সমাধান করা যায়। শেষে কি রয়েছে, যায়। যায় একটা স্ট্রাকচার সবগুলো শেষে বসাবা। যে আমি এই দুইটা নিয়ম করে আর দুইটা সেন্টেন্স মানে অন্যটা দিয়ে করায় বুঝাচ্ছি যে কিভাবে, সবসময় শেষে যায় স্ট্রাকচার আছে। সাবজেক্ট, এই স্ট্রাকচার গুলো যেন বললে কিন্তু সেন্টেন্স ভুল। এই যখন ক্যান বি দিবা আর পাস্ট পার্টিসিপল দিবা প্লাস আদার্স, যখন ক্যান বির পরে ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে, এই যে বির পরে ফার্স্ট পার্টিসিপল, তাহলে যখন ক্যান বি দিবা এবং ফার্স্ট পার্টিসিপল দিবা তখন যায় উচ্চারণ হবে। তাহলে ইহা দলীয় কাজের মাধ্যমে সহজে সমাধান করা যায়। সাবজেক্ট কি, ইহা, সাবজেক্ট ইট। তারপরে কি, ক্যান বি, ইট ক্যান বি। আর ফার্স্ট পার্টিসিপল বলেছি কি, যায়ের আগে যেটা সেটি, যায়ের আগে কি, সমাধান করার ইংরেজি সলভ। তাহলে সলভ হবে না সলভ হবে, ফার্স্ট পার্টিসিপল কি হবে, সলভ, SOLVED, সলভড, ফার্স্ট পার্টিসিপল হয়ে গেল, সমাধান করা গেল। তাহলে ইজিলি সহজে, মাধ্যমে থ্রু দলীয় কাজ ইংরেজি কি, গ্রুপ ওয়ার্ক, থ্রু দা গ্রুপ ওয়ার্ক। ইজিলিটা শেষে দিতে পারবা। তাহলে ইট ক্যান বি সলভড থ্রু দা গ্রুপ ওয়ার্ক ইজিলি, গ্রুপ ওয়ার্কস ইজিলি। ওকে, ওয়ার্কস দিবা, গ্রুপ ওয়ার্কস, দলীয় কাজ অনেকগুলো। এখন ইট ক্যান বি যখন হয় তখন ক্যান বির পরে ফার্স্ট পার্টিসিপল দিলে সবসময় যায় উচ্চারণ হবে। ডিয়ার স্টুডেন্টস,
Next number I'll discuss with you. আমাদের দেশে অনেক অশিক্ষিত লোক আছে। আমাদের দেশে অনেক অশিক্ষিত লোক আছে। শেষে কি আছে? আছে একটা স্ট্রাকচার আছে। There is অথবা আর প্লাস কি আছে প্লাস কোথায় আছে প্লাস আদার্স। আমাদের দেশে অনেক অশিক্ষিত লোক আছে। এই আছে কথা উল্লেখটা কি দেয়ার ইজ অথবা আর হবে? এই জায়গায় দেয়ার তো দিলাম, ইজ দেবো না আর দেবো? অনেক কথা উল্লেখ করেছে, তাহলে আর দেবো না, দেয়ার আর প্লাস কি আছে? কি আছে? অনেক অশিক্ষিত লোক। অনেক ইংরেজি কি? মেনি। অশিক্ষিত ইংরেজি কি? ইলিটারেট। লোক ইংরেজি কি? পিপল। তাহলে মেনি ইলিটারেট পিপল। কি আছে গেল? কি আছে? অনেক অশিক্ষিত লোক আছে। কোথায় আছে? আমাদের দেশে। আমাদের দেশ ইংরেজি কি? আওয়ার কান্ট্রি। আমাদের দেশ। কিন্তু এর কি আমাদের দেশ আছে? এই যে কি আমাদের দেশ আছে না আমাদের দেশে আছে? আমাদের দেশে। আমাদের দেশে একার উচ্চারণ হলে আমি একটা কি দিতে বলেছিলাম? একার উচ্চারণ কি হয়? ইন। ইনটা প্রিপোজিশন কোন জায়গায়? আগে। তাহলে ইন আওয়ার কান্ট্রি। এই ইন্টারনালি প্রিপোজিশন তো হচ্ছে না, মানে একার উচ্চারণ হচ্ছে না। ইন আওয়ার কান্ট্রি তাহলে কি হলো? দেয়ার আর মেনি ইলিটারেট পিপল ইন আওয়ার কান্ট্রি। উচিত ছিল যে 17টা রুলস নাই, এই 17টা রুলসের ভিতর 5-7টা আজকে করি, আর যদি পারি সময় বেশি করব। উচিত ছিল, উচিত ছিল স্ট্রাকচার লেখেন সাবজেক্ট শুড হ্যাভ পিপি মানে পাস্ট পার্টিসিপেল প্লাস আদার্স তাহলে উচিত ছিল স্ট্রাকচার কি? সাবজেক্ট শুড হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপেল, যেটাকে বলেন আপনারা ভি3 বলেন, প্লাস আদার্স। যেমন এই যে আগে তো বলা আছে যে স্ট্রাকচারগুলো উচিত ছিল, এই স্ট্রাকচারগুলো এমনভাবে সাজাতে হবে যে সেন্টেন্সের শেষে থাকবে। যেমন আমার এই কাজটি করা উচিত ছিল, তোমার সুন্দরভাবে পড়াশুনো করা উচিত ছিল, তোমার সেখানে যাওয়া উচিত ছিল, তোমার মিটিংয়ে উপস্থিত হওয়া সঠিক সময় উচিত ছিল। দেখেন উচিত ছিল সবসময় শেষে পাঠাইছি, সবসময় শেষে উচিত ছিল লিখতেছি, উচিত ছিল। যেমন আমি একটা উদাহরণ দিই, তোমার সময় মতো সেখানে যাওয়া উচিত ছিল। দেখেছেন এই স্ট্রাকচারটা শেষে। এ তো আর বলা লাগে না, আমি যেহেতু 6 পর্যন্ত করছি, এই স্ট্রাকচারগুলো সবসময় সেন্টেন্সের শেষে থাকবে, সবসময় শেষে থাকবে। দেখেন তোমার সময় মতো সেখানে যাওয়া উচিত ছিল, সাবজেক্ট
তোমার ইংরেজি ইওর, এগুলো তো আর বলা লাগবে না। ইওর, ইওর হচ্ছে লোকে কি? ইওর হচ্ছে লোকে পজিটিভ কেস। ইউ ইউ ইওর পজিটিভ কেস হোক, অবজেক্টিভ কেস হোক আর সাবজেক্টিভ কেস হোক, সব সময় যখন সাবজেক্ট হিসেবে কাজ করবে সব সময় সাবজেক্টিভ কেস হবে। ইওর মানে তোমার, ওই ইওরের সাবজেক্টিভ কেস হবে। ইওরের সাবজেক্টিভ কেস কি? ইউ ইউ ইওর সাবজেক্টিভ কেস প্রথমটা, তাহলে প্রথমটা কি? ইউ। ইউ মানেও তোমার, সবসময় সাবজেক্টিভ কেস হবে। ইউ শুড হ্যাভ, ইউ শুড হ্যাভ পিপি পাস্ট পার্টিসিপেল যাওয়া, গো ওয়েন্ট গন। সেখানে দিয়ার, মনে আছে? উল্টো দিক থেকে, উল্টো দিক থেকে আসতে হবে, উল্টো দিক থেকে। এ তো আর বলার আগে আমি এই জন্য নতুন করে বলতেছি না, আপনাদের সাথে আমি অনেক ক্লাস করেছি ফ্রি হ্যান্ড রাইটিং এর, এই জন্য আমি আর বেশি বেশি ডিসকাস করছি না যে এই স্ট্রাকচারগুলো শেষে থাকবে, উল্টা দিক থেকে আসতে হবে। ক্লিয়ার? ইউ শুড হ্যাভ গন দেয়ার, সেখানে পর্যন্ত আসছি। এবার আর সময় মতো ইন টাইম অথবা ওয়ান টাইম। ইন টাইম মানেও সময় মতো, অন টাইম মানেও সময় মতো। তাহলে কি হলো? ইউ শুড হ্যাভ গন দেয়ার ইন টাইম, তোমার সময় মতো সেখানে যাওয়া উচিত ছিল। উচিত ছিল স্ট্রাকচার শেষ। এখন যদি কোনো টপিকস আসবে, যদি কম্পোজিশন, কোনো প্যারাগ্রাফ, আদার্স কিছু আছে, আপনারা চিন্তা করবেন যে উচিত ছিল দিয়ে আমি একটা স্ট্রাকচার গঠন করব। আপনারা দেখেন, আপনারা যদি এই স্ট্রাকচারগুলো মনে রাখেন, আপনার নিজের কাছে প্রশ্ন করবেন যে আপনাদের মুখস্থ বিদ্যা কি দরকার আছে? আর মুখস্থ বিদ্যায় একটা শিক্ষার্থীকে সহজে ধ্বংস করতে পারে, কারণ ফিউচারে তার জবে কি ওই মুখস্থ বিদ্যা আসবে কি আসবে আপনার জানা আছে। এই জন্য ইউ হ্যাভ টু নো দ্য রুলস অফ ফ্রি হ্যান্ড রাইটিং, ইউ উইল কাম আউট সাকসেসফুল। দ্বিতীয় নম্বর রুলস হচ্ছে উপযুক্ত সময়। দ্বিতীয় রুল, উপযুক্ত সময়। উপযুক্ত সময়, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আদার্স। ইট ইজ হাই টাইম, উপযুক্ত সময়। নাম্বার টু, ইট ইজ হাই টাইম, উপযুক্ত সময়। সাবজেক্ট, ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আদার্স। একটু তাড়াতাড়ি করি। উপযুক্ত সময়, তোমার ছেড়ে দেওয়ার এখন উপযুক্ত সময়। এখন উপযুক্ত সময়, দেখেছেন? এই উপযুক্ত সময় শেষে থাকবে। এটা নতুন করে বলতেছি না, এইগুলো স্ট্রাকচারগুলো শেষে থাকবে। তোমার ধূমপান ছেড়ে দেওয়ার এখন উপযুক্ত সময়। এই যে ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট তোমার ইউ, ভার্বের ফার্স্ট ফর্ম, এই যে ছেড়ে দেওয়া, গিভ আপ, ত্যাগ করা, গিভ আপ। এটা কি কোন ফর্ম? ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে গিভ আপ। গিভ যদি ভুল হয়ে যাবে স্ট্রাকচার অনুযায়ী গেভ আপ। কি? ধূমপান। ধূমপান ইংরেজি কি? স্মোকিং। ইট ইজ হাই টাইম ইউ গেভ আপ স্মোকিং।
গিভ আপ না, গেভ আপ ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে এখন এই যে কোনো টপিকস আসলে উপযুক্ত সময় দিয়ে যে কোনো হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবেন। নাম্বার থ্রি দেখেন, আর তার ভিতরে আমি একটু কথা বলছি। আমার একটা শর্ট কোর্স চালু হয়েছে ফ্রি হ্যান্ড রাইটিং এর মাত্র 7 দিনের। মাত্র 7 দিনের ফ্রি হ্যান্ড রাইটিং আমার পার্সোনাল গ্রুপে মানে চালু হয়েছে রিসেন্টলি। আপনারা যদি পারেন আপনারা ভর্তি চলছে, ভর্তি হয়ে নিতে পারেন। খুব শর্ট, মাত্র 7 দিনে খুব কম টাকায় তাড়াতাড়ি ভর্তি হয়ে নিতে পারেন। অলরেডি 4-5টা ব্যাচ চলতেছে, আপনারাও হতে পারেন যারা না জানেন। বইটা আগামী মাসে পাবেন শিওর। একটা বই পাবেন ফ্রি হ্যান্ড রাইটিং এর বইটা, খুব আগামী মাসে অবশ্যই পাবেন ফ্রি হ্যান্ড রাইটিং এর বইটা নিয়ে নিন, বিভিন্ন জেলা থেকে নিয়ে নেন। নাম্বার ভালো হবে 3, ভালো হবে সাবজেক্ট had better present। ভালো হবে তার এখন বাড়ি যাওয়া ভালো হবে, অথবা তার এই কাজটি করা ভালো হবে। এই যে ভালো হবে সাবজেক্ট ইউ না, তার হি হ্যাড বেটার, সাবজেক্ট হি হ্যাড বেটার, ভার্বের প্রেজেন্ট ফর্ম যাওয়া গো, তাহলে এখন নাও। ইউ হ্যাড বেটার গো নাও। ইউ হ্যাড বেটারের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে ভালো হবে। তোমার এই কাজটি করা ভালো হবে, ইউ হ্যাড বেটার ডু দি ওয়ার্ক। তোমার পড়াশোনা করা ভালো হবে, ইউ হ্যাড বেটার স্টাডি। তোমার ইংরেজি শেখা ভালো হবে, ইউ হ্যাড স্পিক লার্ন ইংলিশ। ওকে, এখন এইভাবে টপিক দিয়ে যেভাবে করতে পারবেন, হাজার হাজার সেন্টেন্স করতে পারবেন। স্ট্রাকচারগুলো মনে রাখবেন। আমি আর 17টা স্ট্রাকচার 17টা দিয়েছি, আর 17টা স্ট্রাকচার দেবো, কিন্তু আজকেরা 5-6টা হয়তো শেষ করব। এই শুধু আপনাদের অনুরোধে আবার ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে আসলাম। কিছুদিন ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে করবো। ফ্রি হ্যান্ড রাইটিং অবশ্যই আপনাদের কাছে ভালো লাগতেছে। হাজার হাজার লোক কমেন্ট করতেছে এবং আপনারা দেখছেন। আপনাদের আমি মুসাচারের পক্ষ থেকে এবং গ্রিন পেন স্কুলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে আপনারা ক্লাসগুলো খুব রেসপন্স করছেন, আপনারা দেখছেন, আপনারা গ্রুপে অ্যাড হচ্ছেন, আপনারা ফোনের পরে ফোন করতেছে। আমার খুব ভালো লাগছে। আমি বিভিন্ন জেলার সাথে, আমি এই 64টা জেলার সাথে আমি ক্লাস করতে পারছি, আপনাদের সাথে পরিচয় হচ্ছে, এটা আমার সৌভাগ্য আমি মনে করি। নেক্সট নাম্বার, চাই। যেমন আমি একজন ডাক্তার হতে চাই, তাহলে আই চাওয়া ওয়ান্ট টু বি এ ডাক্তার। কিন্তু আমি আরেকটা উড লাইক টু সাবজেক্ট এর স্ট্রাকচার কি? সাবজেক্ট উড লাইক টু প্লাস প্রেজেন্ট। তাহলে আমি আই উড লাইক টু, I would like to be a doctor. এই would like to
দিয়ে চাই উচ্চারণ উড লাইক টু দিয়ে করবেন। আমি অমুক হতে চাই, আমি এই করতে চাই, ওই করতে চাই, উড লাইক টু, আই উড লাইক টু প্লাস ভার্বের প্রেজেন্ট, উড লাইক টুর পরে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার্স, উড লাইক টু। ওকে, নাম্বার 5, আমি পাঁচটা দিলেই মনে হয় আপনাদের মনে রাখতে সুবিধা হবে। আমি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দিলে আরো ভালো হবে। অনেকগুলো ধরে না, 5টাই দিয়ে আজকে। এখন তে হয়েছিল, তে ড্যাশ হয়েছিল, সাবজেক্ট হ্যাড টু প্রেজেন্ট ফর্ম আদার্স। ওকে, তে হয়েছিল, দেখেন তার সেখানে যেতে হয়েছিল, দেখেন তে, যেতে, তে এই যে তে করতে আর শেষে থাকবে হয়েছিল, তাহলে সাবজেক্টের পরে হ্যাড টু দিবেন। সাবজেক্ট কি? হি হ্যাড টু, আর প্রেজেন্ট ফর্ম যাওয়া, গো, হি হ্যাড টু গো, সেখানে দিয়ার, হি হ্যাড টু গো দিয়ার, তার সেখানে যেতে হয়েছিল, আমার এই কাজটি করতে হয়েছিল, আই হ্যাড টু ডু দিস ওয়ার্ক। ওকে, আমার বাড়ি যেতে হয়েছিল, আই হ্যাড টু গো হোম। ওকে, দেখেন এই 5টা মনে রাখবেন, ওই 17টা, এই 5টা, আর 5টা, আর 6টা। আর যদি বলেন যে স্যার আর বেশি বেশি করে দেন, হ্যাঁ স্ট্রাকচার দেব, দেখবেন। আর আমি ভাগ দিছি, আমি এবার ভোকাবুলারি দেব। ভোকাবুলারি হচ্ছে মেইন। ভোকাবুলারি যত জানবেন, আমার একটা ভোকাবুলারি বই পাবলিশ হয়েছে, 1800 ভোকাবুলারি। এই ভোকাবুলারি এমন ভোকাবুলারি যে দেখবেন যে ঘুরে ফিরে ওই ভোকাবুলারি হবে। দেখেন আমি যদিও বলতেছি যে আমার বই পাবলিশ হওয়ার অনেক আগে হওয়ার কথা ছিল, কিন্তু আসলে আমি হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমি কিন্তু বই পাবলিশ করতে পারিনি। খুব রিসেন্টলি ফ্রি হ্যান্ড রাইটিং এরটা দিয়ে দেবো আগামী মাসে, শিওর ইনশাল্লাহ। আর যদি পারেন আপনারা জব কোচিং হোক, একাডেমিক কোচিং হোক, বাচ্চারা হোক, আপনারা মুখস্থ বিদ্যা প্লিজ মুখস্থ বিদ্যা করবেন না শেষ তালে। মুখস্থ বিদ্যা ক্ষণিকের জন্য, পাস করার জন্য, ভালো রেজাল্টের জন্য না, ভালো চাকরির জন্য না, ইংরেজি শেখার জন্য না। এই জন্য আমি বলতেছি, আমার একটা মাত্র 7 দিনের কোর্স চালু হয়েছে। যদি পারেন খুব সামান্য টাকায়, খুব সামান্য পেমেন্টে ভর্তি হয়ে নিয়েন। এই আশাবাদ ব্যক্ত করে, আপনাদের ভবিষ্যৎ কামনা করে, আপনাদের সুস্থতা কামনা করে আমি আমার এই লেকচার শেষ করছি। আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।